তখন শুনেছি শত্রুঘ্ন সিনহা, তখন তো মধ্য গগনে মেয়েরা নাম হয় প্রশান্ত, ভালো সুযোগ পেতাম তাহলে ভালো হতো। আর সৌম্য থট এই চ্যানেলটাকে আপনারা দয়া করে দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আপনি তো মানে বহু ছবিতে আপনি ভিলেনের চরিত্র হ্যাঁ, অভিনয় করেছেন। আমি 87 সাল থেকে ফিল্মে মানে কলকাতা ফিল্মের সঙ্গে আমি যুক্ত আছি, বাংলা ফিল্মের সঙ্গে যুক্ত আছি। আমাকে সাধারণত সবাই ভিলেন হিসেবে দেখেছি। এই বইটাতে একটা খুব সুন্দর একটা সফট গ্রামের এক মাস্টারমশাই, আদর্শবান মাস্টারমশাই চরিত্রে আমি এখানে অভিনয় করেছি। যে শিশুটিকে যাকে নিয়ে গল্পটা পিকনিকে অসম্ভব ভালোবাসে এবং সামাজিক অবক্ষয়ে আজকে যারা সৎ মাস্টারমশাই তারা কীভাবে মানে বাজে লোকেদের দ্বারা ডিপ্রাইভ হয়, সেই চরিত্রটাই আমি করেছি এবং চেষ্টা করেছি সেটাকে তুলে ধরার। যে যার ফিলিংস স্টুডেন্টদের জন্য, দিদিমণির জন্য, স্কুলের জন্য তার যে ফিলিংসটা, সে ফিলিংসটা যখন মরে যাচ্ছে, মানে তাকে বার করে দেওয়া হচ্ছে, তাকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। এটা একটা স্টুডেন্ট, তার কাছে যে কোনো ছাত্রই ছাত্র, সে আমার প্রিন্সিপালেরই মানে কী বলে রাজনৈতিক বড় নেতারই ছেলে, ছাত্র আর বড় ছেলে, বড় লোকেদের ছাত্র। সেই হিসেবেই যে মাস্টারমশাইরা সাধারণত শিক্ষা দীক্ষা দিয়ে আসতো। সেখানে একটা শাসন করেছিল, যেহেতু তাকে শাসন করেছিল সেহেতু তাকে স্কুল থেকে বাধ্য হয়েছিল ছেড়ে চলে আসতে। মানে এখনকারই গল্প, একেবারে এখনকার গল্প, রাজনীতি, এখনকার সমাজের অবক্ষয় নিয়ে, এবং তার মধ্যে একটা সেক্টর ধরা যে গভর্নমেন্ট চেষ্টা করে সাধারণ মানুষের কাছে সমস্ত রকম হেল্পটা পৌঁছে দেওয়ার, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, কিন্তু গভর্নমেন্ট টু সাধারণ মানুষের কাছে, ভোক্তার কাছে পৌঁছাবার মাঝখানে যারা থাকে তারা সেটাকে নিয়ে এমনভাবে নষ্ট করে দেয় যে সাধারণ মানুষের কাছে সেই সুযোগ উপকার এসে পৌঁছয় না। এই সাবজেক্টের উপরেই গল্প, এবং সেটাতে কীভাবে সাফারিংস হয়, সমাজে কীভাবে সাফার করে, সেটা একটা বাচ্চার মাধ্যমে সেটাকে তুলে আনা হয়েছে। গল্পটা অসাধারণ, খুব ভালো। মানে দর্শকরা যদি মানে আমি অনুরোধ করব তারা গিয়ে ইয়েতে হলে যান এবং হলে গিয়ে দেখুন। তাতে বাংলা বইয়ের দেখা অভ্যেসটা তৈরি করুন, তাহলে কী হবে, বাংলা বই যদি বাঁচে তাহলে আরও নতুন নতুন গল্প। আজকে যারা কাজ করছে, আজকে যে ডিরেক্টর যে সোমনাথ ভট্টাচার্য, সে দীর্ঘদিনের, সে আজকে অনেক দিনের পুরনো, সে অঞ্জন চৌধুরী থেকে আরম্ভ করে সে অনেকের সঙ্গে সে স্ক্রিপ্ট, তার অনেক বড় ভালো ভালো চিত্রনাট্যের কাজ হয়ে গেছে। সে ডিরেক্টর হিসেবে প্রথমে এসছে। যদি আজকে গল্পটা সেইভাবে চলে, আজকে দর্শককুলের যদি ভালোবাসা আশীর্বাদ সে পায়, আগামী দিন আশা করবো সে তাহলে আরও ভালো কাজ করবে। একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে, যে আপনি যেটা বললেন যে আপনি বহু সময় ধরে অভিনয় করছেন, তো আপনি ওই মানে আপনার কি অভিনেতা হওয়ারই ইচ্ছে ছিল? জিনিসটা কিরম একটা মানে, হ্যাঁ, প্রফেশনালি মানে অভিনয়টাকে নেব কিনা সেটা হয়তো স্থির ছিল না। আমি 74 থেকে আমি নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, কলকাতার নাটকে। তারপরে আমি 80 সালে ঘটনাচক্রে আমি বোম্বে গিয়ে পৌঁছই, এবং বোম্বেতে গিয়েও আমি নাটকটাই নিয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি আমাদের বোম্বের বড় বড় দলের সঙ্গে বাংলা নাটকের জন্য বোম্বে থিয়েটার করতাম। এখানে এই কাজ করতে করতে আমাদের ওই শক্তি সামন্তের গ্রুপে নটি বিনোদিনীতে ঠাকুরের পাঠটা করার আমার একটা সুযোগ হয়েছিল। সেই সুযোগে বোম্বের বাঙালি সমাজে একটা ভালো পরিচিতি আমার হয়েছিল, এবং ওদেরই প্রোডাকশানে ওই আখরিবাজি মাস্তান বলে ডবল ভার্সনের বই হয়েছিল। সেটাতে এই প্রথম দুই ভাই একটা কিছু মনে হচ্ছিল, হ্যাঁ, গোবিন্দা ছিল ওটাতে, শত্রুঘ্ন সিনহা ছিল, সদাশিব পুরকার ছিল, তারপরে গোস্বামী কি জানতাম, অনিল গোস্বামী উনি ছিলেন, মন্দাকিনী ছিল একজন। মানে আমি মনে পড়েছে আমার স্টোরিটা, একজন ডাকাত হয়ে যাবে, মানে শত্রুঘ্ন সিনহা হচ্ছে বিরাট বড় ডাকাত হয়ে যাবে, ওর ভাইদেরকে মানুষ করার জন্য হবে, আবার ওর মধ্যে আবার আরেকটা ভাই থাকবে যে খুব মানে গোবিন্দাই মনে হয় শত্রুঘ্ন সিনহাকে খুব অন্ধভাবে ভালোবাসে, আর আরেকটা ভাই থাকে সে হচ্ছে পুলিশ অফিসার হয়ে যায়। এবার ওই ডুয়ালিটিটা হবে যে ও আদৌ ধরবে কি রক্তের সম্পর্ক না, যেটা পরবর্তীকালে বাংলা সিনেমাতে বহুবার আমরা এই ধরনের ছবি দেখেছি। আমার মানে এই অভিনয় করাটা একটা বিশেষ উল্লেখযোগ্য আছে, একটা মেমোরি আছে, যেটা হচ্ছে এটা ডবল ভার্সন যেহেতু ছিল, জীবন কোনোদিন আগে কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়ায়নি, তাই যখন শুনেছি শত্রুঘ্ন সিনহা, তখন তো মধ্য গগনে তিনি পাঠ করছেন,
তার সঙ্গে পাঠ করব, আমার তো মানে গা হাত জামা কাপড় সব ভিজে গেছিলো, মানে টেনশনে ভিজে গেছিলো আর কি, কী করবো না করবো। আফটার অল যখন শত্রুঘ্ন সিনহার সঙ্গে আমি পাঠটা যখন করতে শুরু করলাম, আমাকে বললো যে ডায়লগটা বলতে। আমি যখন ডায়লগটা বলছি, আমাকে জিজ্ঞাসা করলেন যে শক্তিজ আমাদের ছেলে, এই ডায়লগটা কে দিয়েছে আপনাকে? আমি বললাম আপনাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজ, উনি আমাকে দিয়েছেন। বলছে এইটা তো শত্রুঘ্ন সিনহার ডায়লগ, আপনাকে ভুল দেওয়া হয়েছে। আমার টেনশনটা বোঝা যাচ্ছে তো, মানে আরও ডেভেলপ করেছিল। তারপরে যখন আমাদের ডায়লগ দেওয়া হলো এবং যখন দেখলাম যে হিন্দি বাংলা সব ছোটো ছোটো পার্ট ডায়লগ, দুটো তিনটে করে, দুবার ডায়লগ বলার পরে আমি রিল্যাক্সড হয়ে গেলাম। আমি বললাম যে আমরা তো নাটকে বড় বড় ডায়লগ করে মুখস্থ কথা সারা বই জোরে, সেখানে ছোটো ছোটো ব্যাপার। আমি রিল্যাক্স হয়ে গেলাম এবং আমি কাজটা করেছিলাম, আমার খুব ভালোই লেগেছিল। আমার শত্রুঘ্ন সিনহার ওই ডায়লগটা মনে আছে, খামোশ। ওখানে একটা ডায়লগ ছিল, এই জায়গাটা আমার জীবনে প্রথম ডায়লগ বলে আমার আজও মনে আছে। चील जैसे आसमान से उतर कर कीड़े मकोड़ों को अपने दावे पे दमच कर शांत कर देता है, वैसा मैं कीड़े मकोड़ों को शांत कर देता हूँ। मेरा नाम है प्रशांत। হ্যাঁ, প্রশান্ত রাইট, মনে পড়েছে। ছোটবেলায়, বহু ছোটবেলায় আমি ছবিটা দেখেছি। হ্যাঁ, আর তখন শক্তি সামন্ত ওই ডাবল ভার্সন ছবি করতো, সেটা অমানুষ হোক বা প্রত্যেকটা ছবি। তারপরে ওটা করেছিলাম, একটা হিন্দি সিরিয়ালের আমি পাইলট করেছিলাম, দায়েরে বলে, তাতে করে ওই বিজয় কাশ্যপ আরও অনেকে সবাই ছিলেন। তখন ভাবলাম যে যখন আমি একটা সবাই মিলে আমাকে এনকাজ করতে শুরু করলো, তাই ভাবলাম যখন যদি এটাই প্রফেশন নিই তাহলে অসুবিধা কথা, ভালোবাসার জিনিসটা যদি প্রফেশন হয়। তখন আমি কলকাতায় আসি ও কলকাতায় এসে আমি 86-87 থেকে মোটামুটি আমি কাজ করা শুরু করি। মেনলি ফিল্মে আমার ইচ্ছে ছিল আমি একজন কমেডিয়ান হব, কিন্তু আমার হয়ে গেছিলাম ভিলেন। আপনার সেই বিখ্যাত টাকটাম বলাটা উচিত না, মানে ওটা নিয়েও বেশ কিছু। আমি আগে আমার বড় বড় চুল ছিল, যখন ফিল্মে আসি প্রথম দিককার প্রায় 15-20টা ফিল্মে আমি বড় বড় চুল ছিল। পরবর্তীকালে আমার বাবা যখন মারা যায় 2003-এ, তারপর থেকে আমি মাথা কামানোই ছিল। এই রিসেন্টলি আমি বিভিন্ন রকম চরিত্র করতে ইচ্ছুক, সেই জন্য এরকম একটা গেট আপ তৈরি করেছি, সাধারণ নর্মাল একটা গেট আপ। এবার যেরকম লাগবে সেরকম করে সাজিয়ে নেবে। আমার মনে হয় যে আপনাকে বেশিরভাগ দর্শক দেখেছে ওই 2008-এর পরবর্তী সময়ে যে ছবিগুলো, ওটা মশালা ফিল্মের ওই যে ফ্লেভারটা চলছে বাংলা ছবিতে, কমার্শিয়াল ছবি, ওখানে আপনি ফুল প্লেসে প্রত্যেকটা ছবিতেই, মানে সেদিন দেখা হয়েছিল থেকে আরম্ভ করে ওই দেবজিৎ সবার সঙ্গে, খোকা 420, তারপরে কৈলাসে কেলেঙ্কারি, সন্দীপ রায়, এরকম অনেক অনেক, চলো পাল্টাই, এদিকে অর্ণব চক্রবর্তী। হ্যাঁ, অনেক 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 বইতে, প্রায় আমার 70-80টা সকালে হয়তো হয়ে যাবে, ঠিক মাথায় নেই, ওইরকম কাজ আমার বই হয়ে গেছে। অনেক ফিল্মে আমার অনেক কাজ হয়ে গেছে, তারপর সিরিয়াল আছেই চলছে। যে আপনি দেবের সাথে কাজ করেছেন, প্রসেনজিতের সাথে কাজ করেছেন, জিতের সাথেও মনে হয় কাজ করেছেন, তো কীভাবে দেখেছেন? আমি ওয়ান্টেড বলে একটা ফিল্মে কাজ করেছিলাম, যেটাতে আর কি জিৎ যখন ছোটো, ওকে আমি আন্ডার ওয়ার্ল্ডে নিয়ে আসছি আর কি, এই একটা সিকোয়েন্স ছিল। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি, আদরে সবার সঙ্গে যারা কাজ করেছি। দেব তো মাটির ছেলে, মানে আমি যেভাবে পেয়েছি, মাটির ছেলে, বড় ভালো ছেলে, বাবা মা বোন এদেরকে নিয়ে আমরা কাজ করছিলাম। সেদিন দেখা হয়েছিল, তো কাজ করছি, কাজ তো করছি, কিন্তু সঙ্গে আমাদের ক্রিকেট খেলা এমন একটা জায়গায় চলে গেছিলো যে দেখা যাচ্ছে ডাকতে এসে মানে ডিরেক্টর যে ও ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে, মানে এরকম অবস্থা। আজকে ফাইটিং সিকোয়েন্সে আমি হয়তো কখনো ওর লাগিয়ে দিয়েছি, কিন্তু ও কখনোই আমার, মানে আপনি হয়েছে এরকম বোমা থেকে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেগে গেছে মিস্টার ফান্টুসে তো লেগে গেছে, কিন্তু ওর তো বেশি, মানে ভিলেনকে তো হিরো যখন মারে, কিন্তু আমার কোনো দিন যে কটায় কাজ করেছি কোনো দিনই আমার লাগেনি, কোনো দিন না। কিন্তু একটা দীর্ঘ আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাকে একটা ছবিতে, মানে একটা সময় আপনাকে বহু ছবিতে দেখা যেত, তারপর হঠাৎ করে যেন, মানে আমার ঠিক স্মরণে নেই, আপনি এখানটা দাঁড়িয়ে রইলেন, আমার ঠিক অনেকগুলো পুরনো স্মৃতি সব মনে পড়লো, কিন্তু রিসেন্ট টাইম আমি সত্যি বলছি, মানে খোলাখুলি আলোচনা করছি, আপনাকে খুব একটা আমি দেখতে পাইনি, এবং আমি বাংলা ছবির নিয়মিত দর্শক, দেখতে হয়তো ইন্টারভিউ করতে হয়, এইটা কেন? এটা হচ্ছে এই প্যান্ডেমিকের পর থেকে আমি একটুখানি হালকা হয়ে গেছি, যদিও এর মধ্যে রাজ মুখার্জির আমি কাজ করেছি, ওই তৃতীয় পুরুষ, বিচার, এই বই দুটো রিলিজ করেছে। এর মধ্যে জিনিসটা কী হয়েছে, এখন একটা জায়গায় মুশকিল একটা জিনিস হয়ে গেছে, যে আমরা না বড়ই যারা কাজ করে এসেছি, পুরনো যারা আছে, আমরা ডিরেক্টর ওরিয়েন্টেড কাজ করেছি, অর্থাৎ আমরা যোগাযোগটা আমাদের ডিরেক্টরদের সঙ্গেই থাকতো। অন্য পার্শ্ববর্তী যারা
যে কাস্টিং করছে বা কী করছে ওরকম কিছু না, চেনাশোনার মধ্যেই কাজ হতো, ওকে রেফার করতো, সে তাকে রেফার করতো, কাজ চলে যাচ্ছে। কিন্তু এখন বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে গেছে কর্পোরেট স্ট্রাকচার চলে কর্পোরেট স্ট্রাকচার যেটা পিআর ম্যানেজমেন্ট, এটার সঙ্গে খুব একটা আমি খাপ খাওয়াতে অসুবিধা। মানে নেই যোগাযোগ। কারণ নিউ জেনারেশন তারা এসেছে, তারা সব হেড অফিসে বসে থাকে, তাদের সঙ্গে তো আমার যোগাযোগই নেই, তার সঙ্গে তো যেতেই আমাদের পারছে নামও যায় না বোধহয়। না, নামও জানে না অনেকে, আশ্চর্য কিছু নয়। কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে এই তোমার মতোই, যেমন সামনে গিয়ে যেমন কথাবার্তা বল, ও আচ্ছা আপনি সেই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম ঘটনা ঘটে আর কি। আপনি সুদীর্ঘ বহু বছর ধরে আপনি বাংলা ছবিতে কাজ করছেন, হ্যাঁ, কিভাবে দেখেন গোটা বাংলা ছবির এই যে প্রেক্ষাপট? সময় অনুযায়ী বাংলা ছবি পাল্টেছে, এখন হল সেইভাবে নেই। একটা সময় আপনারা যখন যে ফুল প্লেজে মশলা ফিল্ম, তখন একটা অদ্ভুত সময়, এখন অনেক হল ফলও কমে এসছে। আর আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি, দুটো প্রশ্ন। এই যে আপনাকে সেই একটা ভিলেনের ক্যাটাগরিজ করে দেওয়া হলো, ভিলেনের চরিত্রেই আপনাকে বেশিরভাগ ব্যবহৃত হলো, আপনি আপনার ইচ্ছে ছিল বহু চরিত্রে অভিনয় করার, হ্যাঁ। এটা কি কোনো আক্ষেপ রয়েছে? হয়তো আক্ষেপটা থাকতো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমার সিরিয়ালটাও চলেছে, তো সিরিয়ালে আমি বিভিন্ন রকমের, ঠাকুরের আশীর্বাদে বিভিন্ন রকমের চরিত্র আমি পাঠ করেছি। বামা খ্যাপায় আমি আমি একটা এমন একটা ক্যারেক্টার করেছিলাম, মানে আমার আজও মানে কী বলবো, সেই চরিত্রের মধ্যে আমার একটা ফ্যাসিনেশন রয়েই গেছে, মানে ভালো লাগা রয়ে গেছে আর কি ওর পেছনে। এছাড়া অনেক 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 রকম চরিত্র সিরিয়ালে আমি অনেক রকমভাবে চরিত্র পাঠ করি। সিনেমায় সেইভাবে বোধহয় আপনাকে আমি মানে সিনেমায় সেরকমভাবে আমার ব্যবহার হয়। এটা কি আক্ষেপ হতো না? মানে সিনেমায় ওই তাই সিরিয়ালে যে আজকে সময়টা তো এখানেই দিয়েছি, এটাই আমার একমাত্র ধ্যান জ্ঞান। আজও আমি নাটকে অভিনয় করি, অভিনয় আমার সব কিছু। সুতরাং আমি চাইবো যে, মনে হয় যে এটা আমার একটু যদি ভালো সুযোগ পেতাম তাহলে ভালো হতো। বয়স হয়েছে আজকে, না হয়তো সেই ঝাপধার করতে পারি না, মেমোরি পাওয়ারই হয়তো বিরাট কাজ করে না। যা হোক, ইচ্ছে তো রয়েছে, এখনও সুযোগ পেলে লড়িয়ে দেবো। এখনো ভিলেনের চরিত্র পারবে মানে আমি জিজ্ঞেস হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মারপিটের না, আমি আজ পর্যন্ত যে কটা ভিলেনের ক্যারেক্টার করেছি, আমি কোনোদিন কোনো রকম কোনো আমার ড্যামি আমি ইউজ করিনি। যত বড় যেটুকুনি আমি টাফ ক্যারেক্টার করেছি, ওই ড্যামি ইউজ করিনি। মাঝখানে ওই সাউথ ইন্ডিয়ান বইয়ের রিমেক কপি করে করে একটা, আচ্ছা, তখন কি ফ্রেম ধরে ধরে কপি হতো? মানে আপনি তো করেছেন মানে ওই একই ধরনের? হ্যাঁ, খুব কম ডিরেক্টরই ছিল যারা কিছুটা পরিবর্তন করতো। তাহলে আপনাদের সিডি দেখিয়ে দিত যে এরকম এরকম? আমাকে সিডি ফিডি দেখানোর দরকার নেই, উনি দেখে আসতেন, ডিরেক্টর দেখে আসতেন, যা যা আছে মানে 10টা চর থাকলে 10টা চর, 3টে লাথি থাকলে 3টে লাথি। ওখানে যদি সেই ধরো সাউথের হিসেবে গ্রামের মানে চাষ করে, চাষা যেরকম জামাকাপড় পরে, এখানে চাষা চরিত্র করতে গেলে ওই একই রকম জামাকাপড় পরি। এবং ওখানে মানে ওই ভিলেনের যেরকম মুখাকৃতি সেরকম মনে হয় আপনাদেরও মনে হয় সেরকম করা হতো? তখন সব ওরকম দেখে দেখে সব নেওয়া হতো। মানে আমাকে নেওয়া হলো, সেদিন দেখা হয়েছিল, ওটা নেওয়া হয়েছিল যেহেতু যে বইটা থেকে আমাকে বইটা করা হয়েছে, সেখানে আমি যে চরিত্রটা করেছিলাম সেই লোকটারও টাক মাথা ছিল, সেই সুবাদে মানে আমি অভিনেতা হিসাবে আমার একদিন ডিরেক্টর আমাকে বলেছিল, একটা ফ্যাক্টর হয়ে গেছে। হ্যাঁ, বলেছিল তোকে অভিনয়ের জন্য নয়, তোর এই টাকের জন্যই তোকে নেওয়া হয়েছে, অভিনয় হিসাবটা নয়। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদিও হয়ে উঠছে না কারোর সঙ্গে সেইভাবে, চেষ্টা করছি, যদি হয় সুযোগ পাই, কারোর চোখে পরিবার কেউ যদি নেয় তো ভালো। আমি চেষ্টা, যেমন আজকে এই যে চরিত্রটা এখানে যে মাস্টারমশাই চরিত্র করেছি, আমি এরম চরিত্র করতে চাই। আজকের নিউ জেনারেশনে অনেক ভালো ভালো ডিরেক্টর, নতুন ভাবনা চিন্তায় এবং ভালো ভালো গল্পের কাজ হচ্ছে, এটা একদম কনফার্মলি বলছি, বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবনা চিন্তার কাজ হচ্ছে। তো আমার ছোটবেলা আপনাকে ভিলেনের চরিত্রেই কেটেছে, তো আমি আপনাকে কিন্তু আবারও ভিলেনের চরিত্রে দেখতে চাই, যে আপনি ঢিসুম ঢিসুম করছেন। ঢিসুম ঢাসুমটা হয়তো বা হবে না, কিন্তু কোনো নেগেটিভ চরিত্র আদারওয়াইজ মানে ঢিসুম ঢাসুমের বাইরে কোনো যদি নেগেটিভ চরিত্র থাকে আমি নিশ্চয়ই যখন করব। আমার মনে হয় যে বহু আমার মতো অনেক দর্শক রয়েছে যারা ছোটোবেলায় আপনাদেরকে দেখেছে, তারাও দেখলো আজকে, তো আশা করি তাদেরও ভালো লেগেছে। তো শেষ প্রশ্ন, যে এরকম একটা আড্ডা আলোচনা করে কেমন লাগলো? সো মাচ থট, ভাবনাটা খুব অভিনবত্ব, এটা খুব অভিনবত্ব আছে, আমার ভালো লেগেছে এই আড্ডা পরিবেশে এই কথাগুলো বলতে। সবাই তো তার মনের কথা বলতে চায়, কজনকে শুনে, আজকে এই শোনাবার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল।